বিকেল ৫টা ৫ নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। ট্যাব কেলেঙ্কারি, ট্যাবের জন্য দিচ্ছে টাকা সরকার আর সেই টাকা চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে। একাধিক ঘটনা রাজ্যের বিভিন্ন জেলা থেকে নজরে আসার পর তারপরে তদন্ত, এবং সেই তদন্তে এবার মূল চক্রী পুলিশের জালে। একেবারে রত্ন, নাম জুয়েল, রত্নই বটে। তো এই জুয়েল কে? মোহাম্মদ মুফতাজুল ইসলাম। মুফতাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে একেবারে সীমান্ত থেকে, নেপাল সীমান্তে লুকিয়েছিল। আমার সঙ্গে অমিত রয়েছে সরাসরি, একবার অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, প্রথম থেকেই বলা হচ্ছিল একটা নেটওয়ার্ক, একটা জাল ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। এই জালে এক এক জায়গায় এক একজন রয়েছেন মাথা হিসেবে। মূল চক্রী বলা হচ্ছে জুয়েলকে। মূল চক্রী কেন? এখনো পর্যন্ত নভেম্বর মাস থেকে যে সমস্ত অভিযুক্ত যাদেরকে ট্যাব জালিয়াতিতে গ্রেপ্তার করা হয়েছে, সেটি দেখা যাচ্ছে যে অধিকাংশ চোপড়া বা ইসলামপুর এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে। কারা কারা গ্রেপ্তার করেছিলেন? মালদা জেলা পুলিশ গ্রেপ্তার করেছিলেন, পূর্ব বর্ধমান গ্রেপ্তার করেছে, পশ্চিম মেদিনীপুর গ্রেপ্তার করেছে, এবং একই সঙ্গে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে। এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জেরা করে এই মোহাম্মদ মুফতাজুল ইসলাম ওরফে জুয়েলের নাম উঠে এসছে। ইতিমধ্যেই আজকে ঘণ্টাখানেক আগে এই জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে চোপড়ার কোটগাছ এলাকা থেকে। নভেম্বর মাস থেকে যখন এই ট্যাব কেলেঙ্কারি সামনে আসে, সিআইডি বা রাজ্য পুলিশ সূত্রে যেটা জানানো হচ্ছে যে এই কেলেঙ্কারি সামনে আসার পর থেকে গা ঢাকা দিয়েছিলেন নেপাল সীমান্তে। এই জুয়েল কি করতেন? জুয়েল 10 বছর ধরে শিক্ষকতা করতেন। কোথায় শিক্ষকতা করতেন? তিনি মাঝিয়ালি হাই স্কুলের টিচার হিসেবে তিনি 10 বছর আগে নিয়োগ হন বা নিযুক্ত হন। পরবর্তী সময় 2022 সালে এই হাই স্কুল মাঝিয়ালি হাই স্কুলের প্রধান শিক্ষক অবসর নেওয়ার পর এই জুয়েলকে করে দেওয়া হয় সেখানকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা টিচার ইনচার্জ। এবং নভেম্বর মাসে যখন ট্যাব কেলেঙ্কারি সামনে আসে, ঠিক তার আগে যখন হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের জন্য ট্যাব দেওয়ার প্রকল্প শুরু হয় রাজ্য সরকারের, সেই সময় নিজের স্কুলের পোর্টাল থেকে কারসাজি করে এই জুয়েল ওরফে মোহাম্মদ মুফতাজুল ইসলাম। এই তথ্য উঠে এসছে। তারপর তিনি বিভিন্ন স্কুলের পাসওয়ার্ড এবং যে ইউনিক আইডি বা ইউনিক কোড সেইগুলো জানতে পেরেছে, কারণ এগুলো স্কুল শিক্ষা দপ্তর থেকে প্রোভাইড করা হতো বিভিন্ন স্কুলকে। এবং নিজের মতো করে গুটি সাজিয়ে বলা যেতে পারে বা লোক রেখে তিনি এই কারচুপি বা জালিয়াতি করেছে। এই তথ্য কিন্তু উঠে আসে তদন্তকারীদের। জুয়েলের খোঁজ কিন্তু চালানো হচ্ছিল। আচ্ছা, এখানে একটা কথা আমি জানতে চাইবো, বেশ কয়েক মাস ধরে তদন্ত চলছে। এই তদন্তের পর অবশেষে জুয়েল জালে পড়ল কিভাবে? দেখো, ঘটনার পরে আমরা দেখেছিলাম যে একদিকে সিআইডি তদন্ত করছে, বিভিন্ন জেলা পুলিশ তদন্ত করছিল, কলকাতা পুলিশ তদন্ত করছিল। প্রত্যেকের হাতে যারা গ্রেপ্তার হয়েছিলেন, গ্রেপ্তার হওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে অধিকাংশ গ্রেপ্তার হয়েছিলেন ইসলামপুর বা চোপড়া এলাকার বাসিন্দা। তাদের জেরা করে বারবার এই জুয়েলের তথ্য কিন্তু উঠে এসছে, কারণ তারা তদন্তকারী আধিকারিকরা বারবার মাথার খোঁজ করছিলেন যে কে মাথা, এই চক্রের মাথা কে, কোথা থেকে এই চক্রের শুরু। সেখান থেকে দেখা যাচ্ছে যে এই মাঝিয়ালি হাই স্কুলের টিচার ইনচার্জ বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুয়েল ওরফে মোহাম্মদ মুফতাজুল ইসলাম, তিনি নিজেই প্রথম এই জালিয়াতি করেছিলেন নিজের স্কুলের পোর্টাল থেকে। এবং তারপর তিনি চোপড়া এলাকার বিভিন্ন স্কুল বা চোপড়া এলাকার বিভিন্ন এজেন্টদেরকে দিয়ে এই কাজগুলো তিনি করাতে শুরু করেন। এবং ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন এবং গা ঢাকা দিয়েছিলেন নেপাল সীমান্তে। আজকে চোপড়া এলাকার কোটগাছ এলাকায়, যে কোটগাছ বলে একটি এলাকা রয়েছে, সেখানে হঠাৎ জুয়েলকে ট্রেস আউট করা যায় বা তাকে দেখা যায়। এরপরই ইসলামপুর পুলিশ জেলা বা পুলিশ ডিস্ট্রিক্ট এবং ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের তত্ত্বাবধানে থাকা সাইবার পিএসের যৌথ অভিযানে জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘণ্টাখানেক আগে গ্রেপ্তার করা হয়। এই মুহূর্তে তাকে খোদ পুলিশ সুপার নিয়ে জেরা করছেন এবং এই পুরো মোডাস অপারেন্ডি জানার চেষ্টা করছেন, কেন করেছিলেন, কিভাবে করেছেন, সমস্তটা কিন্তু এই মুহূর্তে তাকে জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে। ধন্যবাদ অমিত। আরও একটা হেলে পড়া বাড়ির সন্ধান মিলল। এবারে বাড়ি বিধাননগর পুরসভার 35 নম্বর ওয়ার্ড সুকান্ত নগরে। এই বাড়ি কতদিনের পুরনো, কি পরিস্থিতি এখন? অনুপ রয়েছে আমার সঙ্গে, ফোনে বলতে পারবেন। অনুপ, কতদিনের পুরনো বাড়ি, বাসিন্দারা কি বলছেন? সুকান্ত নগরের এই বহুতলের একটা কার্নিশের ঘাড়ে আরেকটা বহুতল, রীতিমতো আতঙ্কে রয়েছেন বাসিন্দারা, কি বলছেন তারা?
অনুপ শোনা যাচ্ছে? হ্যাঁ, অনুপ, কি বলছেন বাসিন্দারা? কতদিনের পুরনো বাড়ি, তারা কোথাও কমপ্লেন করেছেন? কতদিন ধরে বাড়ি হেলে রয়েছে? বিধাননগর পৌর নিগমের যে 35 নম্বর ওয়ার্ড সুকান্তনগর এলাকা, এখানেই কিন্তু একেবারে পার্শ্ববর্তী বিল্ডিং এর উপর অপর একটি বিল্ডিং কিন্তু এরকম বিপজ্জনক ভাবে হেলে রয়েছে এবং এই নিয়ে কিন্তু তারা আতঙ্কিত এবং সব মিলিয়ে যেখানকার মানুষ তারা অভিযোগ করছে 5 থেকে 7 বছর ও 8 বছর এই ফ্ল্যাটের বয়স, তার মধ্যেই ভেঙে পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে জলাজমি ছিল, জলাজমিগুলি প্রথমে ছোট টালি বাড়ি ছিল, পরবর্তী ক্ষেত্রে প্রমোটারের যখন নজরে যায় এই বাড়িগুলি কিন্তু জলাজমি ভরাট করে পরবর্তী ক্ষেত্রে বিল্ডিং তৈরি হয় এবং যার ফলে কিন্তু একেবারে হেলে যাচ্ছে এবং বিপজ্জনক ভাবে তারা আতঙ্কিত রয়েছে। তারা বারবার কিন্তু এলাকার কাউন্সিলরকে জানিয়েছে, যে কাউন্সিলর সেই 35 নম্বর ওয়ার্ডের তিনি স্পষ্ট করছেন তিনি যখন কাউন্সিলর ছিলেন তার আমলে এই বহুতলগুলো হয়নি, পরবর্তী ক্ষেত্রে তিনি যখন দায়িত্ব আছেন তার নজরে রেখেছিলেন। গোটা বিষয়টি পৌরসভাকে ইতিমধ্যে জানানো হচ্ছে বলে এমনটা আশ্বস্ত করা হচ্ছে। ধন্যবাদ। 2016 থেকে আমি কন্টিনিউয়াস কিন্তু এই ব্যাপারে অভিযোগ করে গিয়েছি। বেআইনি বিল্ডিং যদি হয়ে থাকে তার দায়িত্ব আমার না, কর্পোরেশনের দায়িত্ব এসে ব্যাপারটাকে ইনকোয়ারি করে স্টেপ নেবে। কোনো কাউন্সিলরকে জানিয়ে কি বিল্ডিং গুলো করা হচ্ছে? নয় করে কম তো নয়। যদি কলকাতা পুরসভার কথাই বলা হয়, কলকাতা পুরসভার মধ্যে বেশ কয়েকটি এমন বাড়ি দেখা গেছে যে বাড়িগুলো হেলেই রয়েছে। তো সেই হেলে যাওয়া বাড়িগুলো নিয়ে এবার পুরসভার নতুন ভাবনা চিন্তা। এই হেলে যাওয়া বাড়ি কিভাবে সোজা করা যায় তা নিয়ে এবার এসওপি, কি সেই এসওপি এবং কিভাবে কাজ করতে চাইছে কলকাতা পুরসভা জানবো। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন ফোনে, একবার কথা বলবো। বিশ্বজিৎ, কিভাবে কাজ করতে চাইছে পুরসভা এই হেলা বাড়ি সোজা করার জন্য? দেখো, এখনো সবটাই ভাবনা চিন্তার স্তরে, কারণ এই মুহূর্তে কলকাতা পুরসভায় হরিয়ানার কুরুক্ষেত্র থেকে একটি কোম্পানির কর্ণধার এসছেন, যে কোম্পানির যে কাজ হচ্ছে এই ধরনের বাড়িগুলো লিফট করা। হরিয়ানার অন্য একটি কোম্পানি যেটা বাঘাযতীনে কাজ করতে গিয়ে সেই দুর্ঘটনা ঘটেছে, সেইখান থেকে একটি কোম্পানি যারা অনেক রেপুটেড কোম্পানি তাদের সংস্থার কর্ণধারকে কলকাতা পুরসভায় ডেকে পাঠানো হয়েছিল এবং তারা এসছেন। মেয়র প্রাথমিকভাবে একটা বৈঠক করেছেন এবং সেখানেই এই ভাবনা চিন্তা হয়েছে যে একটা এসওপি তৈরি হবে, যে এই ধরনের হেলা বাড়িগুলো কিভাবে সেগুলো আদৌ সোজা করা যায় কিনা, সোজা করলে কি নিয়ম মানতে হবে, সেখানে যারা এই বাড়ির বহুতলে রয়েছেন বা যারা এই বাড়ির প্রমোটার তারা কি কি নিয়ম ফলো করবেন। কলকাতা পুরসভা সেই সমস্ত নিয়ম গাইডলাইন একটা তৈরি করতে চাইছে, সেই এসওপি তৈরি করতে চাইছে। এই মুহূর্তে সেই সংস্থার কর্ণধারের সঙ্গে বিল্ডিং বিভাগের ডিজি উজ্জ্বল সরকার এবং তার আধিকারিক তারা বৈঠকে বসেছেন। তারা সেই ধরনের গাইডলাইন এবং এসওপি তৈরির পয়েন্ট আউট করবেন এবং সেগুলো ভাগ নিয়ে একটা খসড়া তৈরি করবেন, সেটা মেয়রের কাছে পাঠাবেন। তারপরেই এই নিয়ে রুলস কোনো পরিবর্তন করতে হবে কিনা সেই সব বিষয়ে ভাবনা চিন্তা হবে। পুরসভার কমিশনার ধবল জৈন ছিলেন, মেয়র ফিরহাদ হাকিম এই সংস্থার কর্ণধারের সঙ্গে একটা বৈঠক প্রাথমিকভাবে করেছেন। তারপরে এই মুহূর্তেও এখনো ডিজির ঘরে এই বৈঠক চলছে এবং তারপরেই সিদ্ধান্ত হবে, ভাবনা চিন্তা হবে, খসড়া তৈরি হবে। অর্থাৎ হেলে পড়া বাড়ি নিয়ে পুরসভা যে ভাবছে, পুরসভা যে হুঁশ করেছে সে কথা বলাই যায় এবং এক্ষেত্রে অবৈজ্ঞানিক ভাবে যে কোনো সংস্থাকে ডেকে এনে করা যাবে এমনটা নয়, কারণ এই সংস্থার কাজ করতে গিয়েই বিপদ হয়েছিল বাঘাযতীনের বহুতলে। তাই সেই বিপদ যাতে আর না ঘটে শহরে, তাই এবার সতর্ক কলকাতা পুরসভা। ধন্যবাদ। ঠান্ডা আস্তে আস্তে কমে যাচ্ছে, হয়তো সরস্বতী পুজোর সময় থামতে হতে পারে। হ্যাঁ, ঠান্ডা একেবারেই থাকবে না, কুয়াশাটুকু থাকবে। কিন্তু কেন এরকম শীতের ভোল বদল জানবো।